হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5কে স্বাগত জানিয়ে আজকে আমরা লেসনটা শুরু করব পার্ট 3 পৃষ্ঠা নং 42 থেকে। আজকে আমরা ভিডিও পার্ট হচ্ছে আমাদের 7 করব। কি বলেছে দেখো, বলেছে কেনা বেচে, সেখান থেকে আমরা দেখে নেব। 1 নাম্বার কি বলেছে দেখো, বলছে এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75 শাড়ি কিনলেন আর বিক্রি করে কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। আয়পা পড়ছে কি বলছে দেখো, এক দোকানি, যে দোকান করে, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। তাহলে 75 শাড়ি কিনলেন, সেই শাড়ির দাম কত, 375 টাকা করে। প্রতিটি শাড়ি মানে একটি শাড়ি সে কত টাকা দিয়ে বিক্রি করলো, 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনেছিলেন, বিক্রি করে কত টাকা পেলেন, আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তাহলে কত টাকা পেলেন আর কত টাকা বেশি পেলেন সেটা বের করতে হবে। আর তিনি কত টাকা 75 শাড়ি কিনলেন, কেন এটা ছিল এক দোকানি 375 টাকা দামের 75 শাড়ি কিনলেন। তাহলে এত টাকা দামের একটা শাড়ির দাম 375 টাকা, সে 75টি এরকম শাড়ি কিনেছে আর বিক্রি করেছে একটা শাড়ি সে 425 টাকা দিয়ে। তো আমাদের বের করতে হবে কত টাকায় তিনি শাড়িগুলো কিনেছিলেন আর বিক্রি করেছিলেন কত দিয়ে, আর কত টাকায় বেশি বিক্রি হলো সেটা বের করো। তাহলে কি করে বের করব, দেখো এই যে দেখো এখানে ছবিটাও দিয়েছে। ইনি হচ্ছে দোকানদার আর ইনিও দোকানদার, কেন এনার কাছ থেকে নিয়ে সেটা শাড়িটা কি করবে, কাস্টমারকে বিক্রি করবে। তাহলে দেখো এখানে কি বলেছে যে একটা শাড়ি কেনেন কত টাকায়, এখানে বলে দিয়েছে যে একটি শাড়ি কেনেন 375 টাকায়। কেন এক দোকানে 375 টাকা দামের 75টি শাড়ি কিনে, তাহলে একটি শাড়ির দাম কিন্তু 375 টাকা। তাহলে লিখবো একটা শাড়ি কেনেন 375 টাকায়, আবার 75 শাড়ি এরকম কেনেন কত টাকা, তাহলে 75 হবে গুণ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, প্রথমে এককের ঘর দিয়ে 5 5 25-এর 5, হাতে থাকলো আমার 2, 5 7 35, 36 37, 37-এর 7, হাতে থাকলো 3, 3 5 15 আর 3-এ আমার হচ্ছে 18। তারপরে আমরা কি করব, এককের ঘরে শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে আমরা শূন্য নেব, এবার 7 দিয়ে গুণ করব। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো এখানে বসাতে হবে 3, 7 7 49 আর 3-এ 49 50, 51 52, 52-র 2, হাতে থাকলো আমার 5। এবার তাহলে 3 7 21 আর 5 হচ্ছে 21 আর 5 আমার কত 21, সেই সাথে 5 যোগ করলে আমার হয়ে যাবে 26। এবার যোগ করো 5 7 5 12 2, হাতের 1 9 10 11-র 1, হাতের 1 6 7 8 2, এটা যোগ করে দিয়েছে 28,125 টাকায়। টোটাল সে 28,125 টাকায় শাড়ি কেনেন। এবার দ্বিতীয় পদ্ধতি গুণটাও দেখিয়ে দিই। আমরা কোনটা পদ্ধতি করব, আমরা অবশ্যই দ্বিতীয় পদ্ধতিটাই করব। এটাই তোমাদের 6 7-এ 8-এ এই বা 9-এ বলো, এই গুণটাই শিখতে হবে। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 36 37, 37-এর 3, হাতে থাকলো আবার 3, 37 7, হাতে থাকলো 3, 3 5 15 আর 3-এ 18। এটা কমপ্লিট। এটা যেহেতু কমপ্লিট হয়েছে 5 দিয়ে, তাহলে সেখানে শূন্য নিতে হবে। এবার 7 দিয়ে 5 7 35-এর 5, হাতে থাকলো এবার 3, 7 7 49 আর 3-এ 50 51 52 2, হাতে থাকলো এবার 5, 5 7 35 36 37 38 39, না এখানে কত কোথায় গেল আমাদের, 3 7 21, 21 আর 5-এ 26, যোগ করব একই রকমভাবে 7 5 12 2, হাতের 1 8 2 10 11-র 1 6 7 আর 1-এ 8 2, তাহলে 28,125 টাকা সে শাড়ি কেনেন। যে কোনো একটা নিয়মে গুণ দেখাবে যেটা তোমাদের ভালো লাগে। এবার কি বলেছে দেখো, বলেছে যে একটা শাড়ি বিক্রি করেন কত, 425 টাকায়, এটাও বলে দিয়েছে। যে প্রতিটি কথার অর্থ কি, এক মানে একটি শাড়ি সে বিক্রি করে 425 টাকায়।
তাহলে এরকম 75টি শাড়ি বিক্রি করে কত টাকা, তাহলে সেমভাবে একই রকমভাবে আমরা এখানে লিখব যে একটি শাড়ি বিক্রি করেন 425 টাকায়, 75 শাড়ি বিক্রি করেন, তাহলে একই রকমভাবে গুণটা যেহেতু বক্সগুলো দিয়েছে আমি গুণটা করে দিয়েছি 5 এককের ঘর দিয়ে, পাঁচককে না 5 5 25, তাই তো 25-এর 5 হাতে থাকলো 2, এখানে লিখতে হবে কেন 5 দুগুণে 10 আর 2 যোগ করো, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12, 12-র 2 হাতের 1 এখানে চলে আসবে, 4 5 20 আর 1 21, তাহলে 2 1। এবার যেহেতু 5-এর ঘর হয়ে গেছে তাহলে সেই জায়গায় আমরা শূন্য নিয়েছি, তাহলে শূন্যটা এখানে নিয়ে চলে আসি 7 দিয়ে, 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 7 দুগুণে 14, 15 16 17, 17-র 7 হাতে থাকছে আমার 1, এখানে 1 বসিয়ে দেবো, 4 7 8 হাজার 1 29, ঠিক আছে। এরপর দেখো যদি আমরা এটা যোগ করি তাহলে 5 নামবে, 5 আর 2 7, 7 আর 1 8, 9 10 11-র 1 হাতে থাকলো 1, 2 আর 1 যোগ করলে আমার থাকছে 3, তাহলে 31,875 টাকায় সে বিক্রি করেছিল। তাহলে এটারও গুণটা পাশে দিয়েছে, সেটা আমাকে গুণটা করে দিব আমরা। দেখো দ্বিতীয় পদে 5 5 25-এর 5 হাতের 2টা এখানে লিখতে হয়, বা তোমরা সাইডেও লিখতে পারো, 5 দুগুণে 10 11 12, 12-র 2 হাতের 1, 4 5 20 আর 1 21, এটা 5 দিয়ে হয়ে গেছে বলে এখানে শূন্য বসিয়ে দিলাম। এবার 7 দিয়ে 5 7 35-এর 5, এবার হাতে থাকলো কিন্তু 3, 7 দুগুণে 14 15 16 17, 17-র 7, এবার হাতের 1 এখানে লিখে দিই, 4 7 8 হাজার 1 29, তাহলে এখানে 9 এখানে 2 যোগ করতে হয়, 5 5 আর 2 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, 9 10 11-র 1, এটা হচ্ছে 3, তাহলে দেখো 31,875 চলে আসলো। এবার অঙ্কটাতে কি বলেছিল যে কত টাকা সে বেশি পেলেন, তাহলে আমরা কি করব, যেটা বিক্রি করেছে 31,875 থেকে আমরা ও যেটা কিনেছিল সেটা কত ছিল আমার 28,112 টাকা, এই টাকাটা কেনা টাকা, তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে, মানে বিক্রি যে করেছে সেখান থেকে আমি কেনা টাকাটা যদি বিয়োগ করি, 5 5 মিলে গেছে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 8 থেকে 1 বিয়োগ করলে আমার হচ্ছে 7, আর এখানে 1কে কি ধরতে হয় 11 ধরতে হয়, তাহলে 8 9 10 11 3, এই যে 11 একে বেশি ধরেছে তার জন্য এখানে 2 এর সাথে কিছু 1 যোগ হয়ে যাবে, তাহলে 3 3 3 মিলে গেলে 0, তাহলে এটা বিয়োগ করে কত দাঁড়াচ্ছে আমার 3750, ঠিক আছে। এবার দেখো যে এটা মনে রাখবে যে এটা কত দাঁড়াচ্ছে 3750 টাকা, তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তরটা 75 শাড়ি বিক্রি করে সে বেশি পান 3750 টাকা। তোমাদের একটা গল্প বলে দিই, দেখো গল্পটা হচ্ছে ধরো আজকে একটা পেন তুমি 10 টাকায় পেনটা কিনেছো, এটা হচ্ছে কেনা, ওকে 3 9 টাকা, আর তুমি বিক্রি করেছো ধরো 15 টাকায়, একটা পেন কিনেছো 10 টাকায়, সেটাকে বিক্রি করেছো কত টাকায় 15 টাকায়, তাহলে আমরা কি করে বের করব, দেখো বিক্রি থেকে আমি কি করব কেনা দামটা বিয়োগ করব, মানে বিক্রি থেকে আমি কেনা দামটাকে যদি বিয়োগ করি তাহলে 15 বিয়োগ, তারপরে আমরা দোষ করব, মনে মনেও যদি করি তাহলে আমরা 15 থেকে 10 বিয়োগ করলে মুখে মুখে বলে দিচ্ছি 5, তাহলে আমি করলামটা কি, বিক্রি থেকে সবসময় মনে রাখবে যেটা কিনেছো সেটা বিয়োগ করতে হয়, কারণ বিক্রি করা সবসময় বেশি হয়ে থাকে, অনেক সময় লস হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের লোকসান বলি, আর লাভ হলে সেটাকে আমরা লাভ বলি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাভ হয়েছে কত 2750 টাকা ওনার লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো আমরা, অ্যান্সারটা যদি লিখি তাহলে দেখো উত্তরটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের উত্তরটা লেখা নেই, উত্তরটা লিখবে তোমরা যে 75টি শাড়ি বিক্রি করে 75টি শাড়ি বিক্রি করে, ওকে 75টি শাড়ি বিক্রি করে সে কত টাকা বেশি পেল, যে বেশি
পেলো বা পেলেন কত, সেটা হচ্ছে 3750, 27 না 3750 টাকা। ওকে, বলেছি কি লিখলাম, যে 75টি শাড়ি বিক্রি করে বেশি পেলেন 3750 টাকা। ঠিক আছে, চলো এরপরে পেজ দেখি। এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে, বলছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। আর বলছে একটি ঘড়ি ব্যবসায়ী, যারা ঘড়ি বিক্রি করেন বা ব্যবসা করেন, সে কী করেছে 526 টাকা দামের, মানে একটা ঘড়ির দাম কিন্তু 526 টাকা, এরকম কটা ঘড়ি নিয়েছে, 52টি ঘড়ি সে কিনলেন। প্রতিটি কথার অর্থ হচ্ছে এক, মানে একটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তাহলে একটি ঘড়ি কিনেছিল 526 টাকায়, বিক্রি করলো 610 টাকায়। এরকম 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, হচ্ছে 52টা ঘড়ির ক্রয় মানে কি কিনেছেন কত টাকা, তাহলে 52 দিয়ে আমরা 526কে গুণ করব, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন সেটা বের করব, আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটাও আমরা লিখব। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, আমরা সর্বপ্রথম লিখব যে একটি ঘড়ি কেনেন 526 টাকায়। তাহলে প্রথমে নাম্বার দেব দুইয়ের নাম্বার, তে একটি ঘড়ি কেনেন কত টাকায়, সমান সমান 526 টাকায়। তারপরে কি করেছে, এরকম 52টি ঘড়ির দাম কত, তাহলে আমরা লিখব যে 52টি ঘড়ির দাম, এরকম 52টি, এগুলো আর লিখব না, ঘড়ি কেনেন, তাহলে কি লিখবো 500, দেখো এটা কী করে লিখতে হয়, 526-এর সাথে গুণ, কেন 52টি ঘড়ির দাম বেশি হবে, তাহলে আমাকে 52 কী করতে হবে, গুণ করতে হবে। একটি ঘড়ি কেনেন এত টাকায়, তাহলে 52টি ঘড়ির দাম বেশি হবে, বেশি হলে এটাকে গুণ দিতে হয় এত টাকা। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে গুণ করে নিই যে 526-এর সাথে আমাকে 52 গুণ করতে হবে। আমি দ্বিতীয় পদ্ধতি হিসেবে গুণ করব, একক দশক ধরে করব না, দ্বিতীয় পদ্ধতি হিসেবে। 6 দুগুণে 12, 2 হাতে কত 1, এটা আমরা 500 লিখতে পারি। 2 দুগুণে 4, আর একে যোগ করলে 5, 5 দুগুণে 10, আরেকবার দেখে নিই, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4, আর একে 5, তাহলে হাতে থাকলো না, 5 দুগুণে 10 একবারেই বসে যাবে। এই ঘরটাকে আমরা কি করব, শূন্য বসাবো, কেন এটা দিয়ে যেহেতু হয়ে গেছে এককের ঘর দিয়ে, এবার দশকের ঘর দিয়ে। 5 6 30 শূন্য, এবার হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 যোগ করলে 10 আর 3 যোগ করলে 13-র 3, এবার হাতে থাকছে আমার 1, 5 5 25, আর একে 26। এবার যদি আমরা এটাকে যোগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে, 2 নামবে, 5 শূন্য যোগ করলে 5 নামবে, 0 আর 3 যোগ করলে 3 হবে, 6 আর 1 যোগ করলে 7 হবে, এটা। তাহলে কত দাঁড়াচ্ছে, 27,352। এটা হচ্ছে সে ঘড়িটি কিনেছিল। তাহলে আমরা কি লিখব, যে 52টি ঘড়ির দাম হচ্ছে 27,352 টাকা। তাহলে এখানে লিখব যে 52টি ঘড়ি কেনেন কত টাকায়, আমরা হিসাব করলাম যে 27,352 টাকায়। ওকে, এটা রেখে দেব পাশে। এবার আবার কি বলেছে, যে প্রতিটি ঘড়ি 610 টাকায় সে কী করেন, বিক্রি করলেন। এরকম 52টি ঘড়ি কত টাকায় সে কিনলেন। তাহলে আমরা আবার লিখব যে আবার আমরা লিখব যে একটি ঘড়ি বিক্রি করেন, একটি ঘড়ি বিক্রি করেন, এর আগে এটা কেনা ছিল, এটা বিক্রি করেন, যে বিক্রি করেন কত টাকায়, 610 টাকায়, 610 টাকায়। এরকম 52টি ঘড়ি বিক্রি করেন কত টাকায়, 52টি, এই কথাটা লিখব না, ঘড়ি বিক্রি করেন, তাহলে
10 গুণন কত হবে 52 টাকায়। এবার এটাকে গুণ করব, যে 610 এর সাথে আমরা 52 গুণ করব। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখো, এরপর দেখো আমরা যদি এটাকে গুণ করি 2 দিয়ে, 2 এর সাথে 0 গুণ করলে কি হয়ে যাবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে মনে রাখবে, এখানে লিখে দিচ্ছি, যেমন 0 সাথে 2 গুণ করতে হচ্ছে, তাই তো? 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে মনে রাখবে সবসময় এটা 0 হবে, এটা মনে রাখবে। যে কোনো সংখ্যা, এখানে 2 বসাও, 100 বসাও, 1000 বসাও, কোটি বসাও, সামনে যদি 0 থাকে তাহলে এর উত্তরটা সবসময় 0 হবে। 2 ক কি 2, 6 দুগুণে 12। এবার এই জায়গায় আমি 0 নেব, কারণ যেহেতু এককের ঘর দিয়ে হয়েছে, বা দশকের ঘর, তাহলে 5 0, মানে এই যে দেখো 0 দিয়ে 5কে গুণ করলে 0 হচ্ছে। 5 কে 5, 5 6 30। এটাকে যদি যোগ করে তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 0, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 2 যোগ করলে 7, এটা 1, এটা হচ্ছে 3। তাহলে এটা কত দাঁড়ালো 31,720। তাহলে আমরা কি লিখব, যে 52টি ঘড়ি, সুতরাং এরকম 52টি ঘড়ি, 52টি ঘড়ি বিক্রি করেন কত টাকায়, আমরা সেটা বের করলাম কি 31,720 টাকা। এবার কি করব, এবার আমাদের কি বের করতে বলেছে, যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে আমরা লিখব যে সুতরাং বিক্রি করে তিনি মোট টাকা পেলেন, না, তার আগে কি বলেছে, যে 52টি ঘড়ি কত টাকায় কিনেছিলেন। তাহলে আমাকে কত টাকায় কিনেছিলেন সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং 52টি ঘড়ি কত টাকায় কিনেছিলেন। তাহলে আমরা লিখব যে 52টি ঘড়ি কিনেছিলেন, এভাবে লিখতে পারি। চলো আমরা সাজিয়ে লিখি, যে 52টি ঘড়ি, আচ্ছা এটা তো লেখাই আছে, 52টি ঘড়ি বিক্রি করেন কত 31,720 টাকায়। তাহলে 52টি ঘড়ির কেনেন কত টাকায়, সেটা হচ্ছে 27,252। তাহলে 52টি ঘড়ি কেনেন, আমরা বিয়োগ করব বিক্রি থেকে, আমরা যেটা কেনা ছিল সেটা বিয়োগ করব, সেটা 27,352। তাহলে এখানে লিখব 27,352, এখানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 0, এটা 10 ধরতে হবে, কারণ 0 সামনে থাকলে, উপরে 0 আর নিচে 2 থাকলে এই 0কে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, এই হাতের 1 কোথায় থাকবে দেখো, যেহেতু এটা 10 ধরেছি, তাহলে এখানে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে এটা হয়, এটা এখানে যোগ করতে হবে, মানে 5-এর জায়গায় কত হয়ে যাবে আমার 6। তাহলে 6, এটা যদি 6 হয় তাহলে আবার এটা 12, তাই তো? 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের 1 মানে এখানে কত চলে আসলো 6। 6 থেকে 12 যেতে গেলে আমাকে আবার কত লাগবে, 6 6 12 মানে 6 লাগছে। যেহেতু এটা 12 ধরেছি, তাহলে এটা কত হয়ে যাবে আমার 4, 4 সাথে 7, তাহলে 4 আর 3-এ কত আমার 7, ঠিক আছে। এবার দেখো যে 1কে আমার কি ধরতে হচ্ছে, 11 থেকে 7, তাহলে 7 8 9 10 11, তাহলে কত নামছে আমার 4। এই হাতের 1 মিলে এখানে চলে আসবে, যেহেতু এটা 11 ধরেছি, তাহলে 2টা কত হয়ে যাচ্ছে আমার 3, 3 3 মিলে গেলে আমি 0 বসাতেও পারি, নাও বসাতে পারি। তাহলে 4,368 টাকা, 68 টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে আমরা লিখব 52টি ঘড়ি সে 4,368 টাকায় কিনলেন। তাহলে এইভাবে লিখতে পারি উত্তর, যে 52টি ঘড়ি কত টাকার জায়গায় আমরা কত লিখব, 4,368 টাকায় কিনলেন। এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে।
এরপরে আবার কি বলেছে যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে মোট মানে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে বিক্রি করে তিনি মোট টাকা পেলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে এই টাকাটাই পেয়েছেন। বিক্রি করে তিনি কত টাকা পেল, 4,380 টাকাই পেয়েছেন। দেখো উত্তরগুলো এখানেই অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা উত্তরই হয়ে গেছে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটারও উত্তর আমরা বের করেছি, যে সে কত টাকা বেশি পেলেন, সেটা হচ্ছে 4,368 টাকা বেশি পেলেন। আবার এখানে বলেছে যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তাহলে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, তাহলে বিক্রি করে তিনি মোট পেলেন এটাই, বিক্রি করার পর তার হাতে কত থাকলো, 4,380 টাকাই থাকলো। এটাই উত্তর। ঠিক আছে, এরপরে দেখো দেখো এখানে আরেকটা উত্তর এটা হবে যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, শুধু বিক্রি করে। তাহলে আমরা এটা উত্তর আরেকটা লিখব যে বিক্রি করে মোট টাকা পেলেন, সুতরাং 52টি ঘড়ি বিক্রি করে মোট পেলেন কত টাকা। দেখো যখন 52টি ঘড়ি সে বিক্রি করলেন তখন 31,720 টাকা পেয়েছে, কিন্তু 31,720 টাকা। এটা একটা উত্তর। কত বেশি পেয়েছে সেটা আমরা কি করব, 31,720 টাকা থেকে কেনা দামটা বিয়োগ করব। তাহলে 4,380 টাকা সে বেশি পেলেন। 52টি ঘড়ি এত টাকায় সে কিনলেন না, এটার না, এখানেও আমরা ভুল করেছি। 52টি ঘড়ি সে কত টাকায় কিনলেন এটা উত্তর না, তাই তো। 52টি ঘড়ি সে কিনেছিলেন কত টাকায়, সেটা উত্তর হচ্ছে 27,352। এখানে একটু কারেক্ট করে দিই, এটা হচ্ছে 27,352 টাকায় কিনেছিল। এবার কত বেশি পেল সেটা এটা। তাহলে আমরা লিখব যে উত্তরটা কি লিখব, যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তাহলে আমরা লিখব বিক্রি করে মোট বেশি পেলেন, সুতরাং 52টি ঘড়ি বিক্রি করে মোট বেশি পেলেন, সেটা কত বের করেছি, সেটা হচ্ছে 4,368 টাকা। ওকে, তাহলে তিনটা উত্তর হয়ে গেল। দেখো আমাদের তিনটা উত্তর বলেছে, আমরা তিনটা উত্তর বের করলাম। এটা একটা কেনা দাম, একটা বিক্রি দাম, আর একটা কত টাকা বেশি পেল। তাহলে কেনা দাম হচ্ছে আমার, সেটা কত ছিল, 27,352 টাকা। বিক্রির দাম কত, 31,720 টাকা। আর বেশি কত পেল, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করব। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে। চলো এরপরটা দেখিনি কি বলেছে। এর পরের অঙ্কটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে। বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। মানে আয় বলতে কি, উনি রোজগার করেন, 6 মাসে রোজগার করেন, মানে রোজগার করে যা টাকা হয় সেটা 7 মাসের খরচ চালান। মানে আরেকবার বলছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে, 6 মাসে যে টাকা আয় করে 7 মাসের খরচ চালান। মানে 6 মাস আয় করে, তার সেই আয় দিয়ে তার 7 মাস চলে, মানে 1 মাস বেশি চলে, এটাই বলতে যাচ্ছে। তার মাসিক খরচ যদি 14,270 টাকা হলে 6 মাসের আয় কত ছিল। এখানে দেওয়া নেই 6 মাসের আয়টা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে 7 মাসের খরচ, 7 মাসের খরচ কত, এটা মাসিক, মাসিক অর্থ কি 1 মাসে বোঝায়। ঠিক আছে, যে 1 মাসে খরচ তার হচ্ছে 14,270 টাকা। তাহলে 7 মাসের খরচ কি হবে, 7 গুণ হবে। তার জন্য একবারই লিখেছি যে 7 মাসের খরচ 14,270 টাকার সাথে আমি কি করব, 7 গুণ করব। তাহলে দেখো এটা প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিই, 7, আচ্ছা এখানে তো একটাই পদ্ধতি হবে, কেন এককই আছে, 7 শূন্য শূন্য, 7 7 49, 49-এর 9, হাতে থাকলো আমার 4, 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 18 8,
এবার হাতে থাকছে 1। 4 7 8 হাজার, 29, 29-এর 9, এবার হাতে থাকছে আমার 2। 7 7 আর 2 যোগ করলে সেটা হচ্ছে 9। তো এটা কত বেরোলো? 9,990 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তার বলছে 7 মাসের টোটাল, মানে 6 মাসের না, টোটাল এটা হচ্ছে 7 মাসের খরচ, তাই তো? এবার 6 মাসের আয় যখন বের করবো আমরা, 7 মাসের খরচ এত, হ্যাঁ, তাহলে 6 মাসের আয়টা কত? এটাই, সেটা হচ্ছে 99,890 টাকা। দেবব্রত তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ যদি এত টাকা হলে 6 মাসের আয় কত? তাহলে আমরা লিখব যে 7 মাসের খরচ টোটাল এত টাকা, সেটাই কিন্তু আবার 6 মাসের কি সেটা আয়, 99,890 টাকা, মানে 6 মাসের আয় এটা। কেন কেন কি এখানে আমরা যদি লিখি, কেন কি এখানে একটা কন্ডিশন দিয়েছে, দেবব্রত 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, এই কন্ডিশনটাই হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটুকু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে 7 মাসের, এটা মানে কি বোঝায়? 7 মাসের খরচ সমান সমান, এই 7 মাসের খরচ সমান সমান কি 6 মাসের আয়, তাই দুটোই সমান, 6 মাসের আয়। ওকে, যেটাই 7 মাসের খরচ সেটাই তো সমান সমান 6 মাসের আয়। তার জন্য এখানে বেরিয়েছে যে 6 মাসের খরচ যদি 7 মাসের খরচ যদি এত টাকা হয়, তাহলে সেই 6 মাসের কি হবে? দেখো এখানে খরচ আর এখানে আয় হবে, 7-এর জায়গায় যখন 6 আসবে তখন এখানে আয় লিখব। তাহলে 6 মাসের আয় হচ্ছে 99,890 টাকা। কেন? 7 মাসের খরচ কত? এটা 99,890 টাকা, সেটাই 6 মাসের আয়। তার মানে এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 99,890 টাকা। ওকে, এটা সমান সমান এটা সমান সমান এটা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো 4 নাম্বারটা কি বলেছে। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তাহলে এখানেও কিন্তু 8 মাস সমান সমান 9 মাসের, মানে 8 মাস আয় সমান সমান এরকম হবে, 8 মাস এটা কিন্তু আয় সমান সমান 9 মাস কি হবে? 9 মাসের খরচ, এরকম ভাবে ধরতে হবে। তাহলে তার মাসিক বলতে কত? এখানে 1 মাসের কথা বলেছে, মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? চলো এটা আমরা করব। তাহলে প্রথমে আমরা লিখব যে মাসিক আয় 11,232 টাকা। তাহলে প্রথম সর্বদা আমাদের নাম্বারিং করতে হবে, 4 নাম্বার নাম্বারিংটা খুবই ইম্পর্টেন্ট, যে মাসিক আয় সমান সমান 11,232 টাকা, তাই তো? মাসিক কথার অর্থ কি? এটা আমি পাশে লিখে দিচ্ছি, যে মাসিক কথার অর্থ হচ্ছে 1 মাসকে বোঝায়। ওকে, মাসিক অর্থই হচ্ছে 1 মাস। তাহলে মাসিক আয় হচ্ছে 11,272 টাকা, এরকম কত মাস? এরকম 8 মাস। তাহলে আমরা কি লিখব, যে মাসে যদি এত টাকা আয় হয় তাহলে 8 মাসের আয় কত হবে? তাহলে আমরা মাসিক 1 মাসের জায়গায় কত লিখব, যে 8 মাসের আয়, 8 মাসের আয়, 8 মাসের আয় সমান সমান 11,232, এর সাথে গুণ কত করতে হবে? আমাকে 8কে করতে হবে, এত টাকা। এবার এটাকে যদি আমরা গুণ করি, নিচে নিয়ে নিই 11,232, এর সাথে আমরা 8 গুণ করে দেখব। 8 দুগুণে 16, 6 হাতের 1, 3 8 24 আর 25, 25-এর 5 হাতে থাকলো, এবার 2, 8 দুগুণে 16, 17, 18, 18-র 8, এবার হাতে থাকছে আবার 1, আর 11 88 করতে পারি, 88 আর 89, এভাবেও করতে পারি, মানে 8 9। তাহলে এটা কত দাঁড়ালো? 89,856 টাকা। তাহলে সমান সমান এখানে লিখতে পারি, এটা যেহেতু সমান সমান আছে, এটা গুণ করে আসলো
89,856 টাকা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এটাকে আমরা লিখব কি, যেহেতু এখানে কি বলেছে যে 9 মাসের খরচ, 9 মাস কোথা থেকে আসলো, কেন আমরা জানি এই যে এটা যে 8 মাসের আয় আর 9 মাসের খরচ। তাহলে এখানে আমরা লিখব যে 9 মাসের খরচ, উত্তরটা লিখব যে 9 মাসের খরচ, খরচটা চেয়েছে তাহলে আমাকে সমান সমান কাকে দিতে হবে, 8 মাসের আয়। ওকে, 9 মাসের খরচ, তাহলে আমরা 9 মাসের খরচ সমান সমান কত, এটাই 89,856 টাকা। এটা কিন্তু আমাদের উত্তর। কারণটা কেন, কারণটা এখানে তোমরা পাশে লিখতে পারো যে সুতরাং তার জন্য যে 9 মাসের খরচ সমান সমান, সেটা কি লিখেছিলাম, 9 মাসের খরচ সমান সমান 8 মাসের আয়। তাহলে এখানে সমান সমান 8 মাসের আয়। এই দুজনের টাকাটা সমান, সেটা কত, 89,856 টাকা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, এটা আলাদাভাবে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে এটা টাকা। বুঝতে পেরেছ এই লাইনটা, যে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক আসার চান্স খুবই বেশি। আজকে এই পর্যন্তই থাকবে, এটাই আমাদের লাস্ট। এরপরে আমরা নেক্সট পার্টে উপর নিচে বসে গুণ করি, এটা আমরা পার্ট নাম্বার 8-এ করব।